জি, ইনশাআল্লাহ। এখন তাহলে শুরু করি আবার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির। আমরা কতটুকু পড়ছিলাম আমি জাস্ট রিভিশনটা দিতেছি। আগের দিটা বইটা এখনো, হ্যাঁ, আহ খুলেই ফেলি। হুম, বইটা খুলেই ফেলি। এই যে, হুম, রিভিশনটা। আচ্ছা, রিভিশনটা আমরা ওই যেগুলো আগে পড়ছি যে বইগুলো, ওইগুলো থেকে আর রিভিশনে যাচ্ছি না, কারণ ওই বইগুলো আবার বাই করতে হবে। আমি সবই রিভিশন মুখে বলবো, কিন্তু স্ক্রিনে আর দেখাতে পারতেছি না। হুম, তো আমরা যেটা পড়ছিলাম সেটা ছিল প্রথমে যে আরবিতে অ্যালফাবেট কয়টা, তাই না? এটা পড়ছিলাম যে 29টা অ্যালফাবেট, তার মধ্যে 28টা কনসোনেন্ট, ওইটার আওয়াজ আছে, আর একটা ভাওয়েল, ওইটার কোনো আওয়াজ নাই। ওইটা হচ্ছে লং ভাওয়েল, যেটা আলিফ, তাই না? এটা পড়ছি। তারপর আর একটা জিনিস পড়ছিলাম যে উম এই ই এই হামজা, আ আ ই উ, এই যে উচ্চারণটা করি আমরা, এটা কি? এটা হলো হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, তাই না? এটা পড়ছিলাম। আর আলিফ জবর আ না, আলিফটা লং ভাওয়েল, মানে এই যে ফাতা, যে আলিফ জবর, এটাকে আ উচ্চারণ দেয়, এই আ উচ্চারণটাকে লম্বা করার জন্য আলিফটা ইউজ হয়। এটাই পড়ছিলাম। আর তাহলে এখন কথা হলো যে হামজা আবার কয় রকম, এটাও পড়ছিলাম। হামজা পড়ছি দুই রকম। একটা হচ্ছে হামজাতুল ওয়াসাল, তার মানে যুক্ত, হ্যাঁ, এটা যুক্ত হওয়ার হামজা। আর একটা হচ্ছে হামজাতুল কাতা, যেটা নাকি আমরা অক্ষরে পাইছি। অক্ষরের মধ্যে হামজাতুল কাতাটা কি ছিল? যেটা নাকি আইনের মাথা, তাই না? তো হামজা জবর আ, যেটা সেটা হচ্ছে আ ই উ, হামজাতুল কাতা। এটা যেখানেই থাকবে সেখানে উচ্চারণ করতে হবে, না? এটা পড়ছি। আর হামজাতুল ওয়াসাল পড়ছিলাম যে এটা যখন স্টার্টিং হবে কোন একটা অক্ষর, এবং স্টার্টিংটা যখন, তখন এই হামজাতুল ওয়াসালটা উচ্চারণ হয়, কারণ ওখানে স্টার্টিংটা থাকে সুকুন, এই জন্য হামজাতুল ওয়াসাল দেওয়া হয়, তাই না? এটা পড়ছিলাম। কিন্তু ভিতরে থাকলে ওটা উচ্চারণ লাগবে না, ওইটা আমরা প্র্যাকটিসে আমাদের হয়ে যাবে। হুম, তাইলে আমরা হামজাতুল কাতা আর হামজাতুল ওয়াসাল দুই ধরনের পড়ছি। এই গেল, তাই না? এরপরে আমরা যেটা পড়ছি সেটা হলো যে ভাওয়াল, শর্ট ভাওয়াল। শর্ট ভাওয়াল হচ্ছে ফাতা, দাম্মা, কাসরা, তাই না? ফাতা বলা হয় জবর রে, দাম্মা বলা হয় আহ, 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 কাটেন। পেশ রে, আর কাসরা বলা হয় জের কে, তাই না? এই পড়ছি। আচ্ছা, এখন আর একটা জিনিস কি পড়ছি, যে যখন যখন আহ না, তারপরে আসছি কাটতেও পড়ছি কিছু না আমরা, কেন? শোনা যায় তো? লিভ আচ্ছা, আইলে তা লিভ আইলে লিভ। আচ্ছা, এত মানে কি যে আমি কিন্তু মিউট করতে পারি না। আপা যদি থাকেন তাহলে সবাই মিউট করে দেন, আর সবাই মিউটে চলে যান আপারা। হ্যাঁ, কেউ যদি আনমিউটে যান তাহলে আমাদের সবারই অসুবিধা হয়। আচ্ছা, এখন তারপর আমরা পড়ছি যে এই যে বাক্য, বাক্য হচ্ছে, আমরা পড়ছি যে বাক্য, ও যে এই যে আমি কথা বলতেছি এগুলি তো বাক্য না? তো এই বাক্য তৈরি হয় তিনটা জিনিস দিয়ে। এই নাসরিন, তুমি আনমিউট করে নাও, তুমি মিউট হয়ে গেছো। আমি- নাসরিন, জি, হ্যাঁ, ইসলাম আলাইকুম আপা। ওয়ালাইকুম এই যে সালাম। আমি আনমিউট করলাম। হুম, তাহলে এরপরে আমরা পড়ছি পার্টস অফ স্পিচ, বাক্যের অংশ বিশেষ। বাক্য অংশ হচ্ছে তিনটা, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে পার্টিকেল। আমরা এই এই পাতায় এটাই দেখতেছি, হ্যাঁ। এটা হচ্ছে ব্রাদার আসিফের হ্যান্ড আউট। হ্যাঁ, তাহলে এই যে, তাহলে ইসম, ইসম হচ্ছে নাউন, ভার্ব আর হার্ফ, তাই না? এই গেল ইসম মানে নাউন, তাই না? নাউনের আন্ডারে আবার পড়তেছে এই ইসমুল প্রোনাউন। প্রোনাউন হচ্ছে এই কি বলে, নাম, আর আরেকটা কি কি জানি বলে, আমি তুমি, এটা প্রোনাউন। হুম, আর অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর ইন্টারজেকশন। এই পাতা পড়ছি। এরপরে পড়ছি আবার সেকেন্ড পাতা, যে আরেকটা কি, এই যে এইখানে ইসম হলো আবার দুই রকম, একটা হচ্ছে কি ইনডেফিনিট, একটা হচ্ছে ডেফিনিট, তাই না? ইনডেফিনিট ইসম হচ্ছে এর মধ্যে দুইটা পেশ থাকবে, তাই না? যেমন কিতাবুন, দুইটা পেশ, কুরসিয়ুন, তাই না? আর যদি এটাকে ডেফিনিট করি তাহলে দুই পেশের জায়গায়
কি হবে, সামনে দিতে হবে আল, এই যে এখানে যেমন আছে, এই যে আল, আল দিতে হবে, আর একটা পেশ পড়ে যাবে, তাহলে আল কিতাবু, তাই না? এখানে দেখি এই যে যেমন এখানে কি লিখছে, এখানে এই যে আল প্রিফিক্স, তাইলে কোথায়, এই যে কিতাবুন একটি বই, এটা হচ্ছে কি ইনডেফিনিট নাউন, কারণ ইনডেফিনিট নাউন বুঝবো কেমন করে, দুই পেশ থাকবে। আর এটার সাথে যদি আল দেই তাহলে আল কিতাবু, এটা ডেফিনিট, যখন আল বসবে তখন দুইটা পেশের একটা পেশ পড়ে যাবে, তাই না? এটা পড়ছি। আর একটা পড়ছি যে প্রপার নাউন, হ্যাঁ, কারোর নাম যদি হয় ফিক্সড, হ্যাঁ, সেইগুলো পুরুষের বেলায়, হ্যাঁ, মেয়েদের বেলায় অন্যরকম। আচ্ছা, পুরুষের বেলায় যদি প্রপার নাউন হয় তাহলে দুই পেশ নেয়, কিন্তু এটা ডেফিনিট থাকে, তাই না? এই পড়ছি। এরপরে আমরা পড়ছি আর একটা জিনিস, যে আরবি নাউন হচ্ছে এন্ডিং, মানে একটা নাউনের শেষের প্রান্তে যে হারাকা থাকে, এই হারাকা হচ্ছে দিয়ে আমরা বলি কিরকম, যেমন একটু আগে বললাম যে দুই পেশ, দুই জবর, দুই জের, অথবা এক পেশ, এক জবর, এক জের, তাই না? এই যে হারাকাটা হলো, এই হারাকাটাকে কি নাম দিছে আমরা দেখি এখানে, এই যে দেয়ার আর থ্রি এন্ডিং অফ দ্য নাউন, হ্যাঁ, ব্র্যাকেটের মধ্যে দ্য ভাওয়েল সাইন অন দ্য লাস্ট লেটার অফ দ্য নাউন, তাই না? এটাকেই বলা হয়, যদি দাম্মা থাকে মানে পেশ থাকে তাইলে ওটাকে আমরা বলি মারফু, তাই না? এই যে মারফু, যদি দাম্মা থাকে একটা নাউনের এন্ডিং এ। যেমন এখানে উদাহরণটা কি দিচ্ছে আমি পড়ি, ইট ইজ সেড টু বি মারফুউন, মারফুন বলা হয়, ইট ইন্ডিকেট, ইংলিশে বলে নমিনেটিভ কেস, যেমন জাহাবা গিয়াছিল, হ্যাঁ, মোহাম্মদুন, এই যে আমরা দেখবো মোহাম্মদুন, মোহাম্মদ একটা নাম, তাই না? তাহলে মোহাম্মদ এখানে দুই পেশ নিয়ে আসছে, তাহলে মোহাম্মদুন যখন বলবো তার মানে এটা দুন পেশ, তাহলে এটা মারফু, এই নাউনটাকে আমরা বলবো মারফু অবস্থা। আচ্ছা, এরপরেও আবার দেখি, হামিদুন মারফু অবস্থা, তলিবুন মারফু অবস্থা, মুস্তাহিদুন মারফু অবস্থা, না? তাহলে আমরা কি দুন, মানে দুই পেশ অথবা এক পেশ যদি থাকে তাহলে আমরা নাউনটাকে বলবো মারফু। আচ্ছা, এরপরে পড়লাম কি 2 নম্বর এখানে দিছে, when the last letter of the noun has fatha it is said to be mansub, এই যে মিম জবর, নুন সুকুন, সদের উপরে পেশ, ওয়াওর উপরে সুকুন, বার উপরে দুই পেশ, মানসুবুন, তাই না? আমরা যেহেতু স্টপ করে সেই জন্য মানসুব বলতেছি। তাহলে মানসুব বলবো কোন সময়, যখন নাকি জবর নিবে নাউনটা, তাই না? হয় দুই জবর না হয় এক জবর, যেটাই নিবে নাউনটা তখন জবর, তাহলে এইটাকে ইংলিশে বলা হয় অ্যাকুজিটিভ কেস। আচ্ছা, আর যখন নাকি লাস্ট লেটার অফ দ্য নাউন হ্যাজ কাসরা, যখন নাকি শেষের অক্ষরটা জের বা কাসরা নিবে তখন তাকে বলবো মাজরুরুন, মিম জবর, জিমের উপরে সুকুন, রর উপরে পেশ, ওয়ার উপরে সুকুন, রর উপরে দুই পেশ, হ্যাঁ, মাজরুরুন। আমরা খেয়াল করি এই যে এখানে মাজরুর বললাম, মানসুব বললাম, মারফু বললাম, সবগুলোর লাস্ট অক্ষরে কিন্তু দুই পেশ, দুই পেশ, তাই না? এইটাই হচ্ছে মারফু, দুই পেশ থাকলেই নাউনটা মারফু। এগুলি তো নাউন না, নাম, মারফু, মানসুব, মাজরুর, সব নাউন নরমালি, নাউন অলওয়েজ থাকে এইভাবে, দুই পেশ নিয়ে থাকে নাউন। যখনই আমরা দুই পেশ দেখবো না তখনই আমরা চিন্তা করব কেন দুই পেশ হয় নাই, তাইলে দেখবো আল কি আছে কিনা, আল মানে ডেফিনিট, তো ডেফিনিট আল দিলে তখন দুই পেশের জায়গায় এক পেশ থাকবে, তাই না? কিন্তু পেশ থাকলেই মারফু পজিশন। আচ্ছা, এই গেল না। এখন আমরা যেটা বলতেছিলাম যে কাসরা, কাসরা নিলে এটাকে বলবো মাজরুর, তাই না? জের, জের থেকে, জের মানে পুল ডাউন, নিচের দিকে, হ্যাঁ, তো পুল ডাউন মানে এই যে কাসরা নিচ্ছে, তাই না? আমরা দেখি এটাকে ইংলিশে বলা হয় জেনেটিভ কেস। আমরা দেখি এটা যেমন কি বলছে উদাহরণটা, হাজা কিতাবুন মোহাম্মদিন। আচ্ছা, এই যে আগে পড়ছিলাম মোহাম্মদুন পেশ নিছিল, মারফু পজিশনে ছিল মোহাম্মদ, তারপরে পড়লাম মোহাম্মদান মানসুব পজিশনে ছিল, তাই না? এখন পড়তেছি মোহাম্মদিন, এটাকে বলবো
মাজরুর পজিশন। তাহলে মোহাম্মদ একটা নাম, কিন্তু তিন ভাবে এখানে আসছে, তিনটা পজিশনে আছে। তাহলে এই তিনটা পজিশনটাই আমাদের আসলে সমস্ত আরবির মূল জিনিসটা আমরা এখন পড়তেছি, তাই না? তাহলে এখন কেন হইল এই যে জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটাই আমরা এইভাবে পড়বো যে এটা কেন হইলো। যেমন এখানে বলি, আমরা যদি এটা এক্সট্রা, আমরা আমাদের মনে রাখার কথা শুধুমাত্র, হ্যাঁ, মারফু, মানসুব, মাজরুর। মারফু কোন সময় বলবো? যে কোনো নাউন যখন নাকি পেশ নিবে, হয় এক পেশ না হয় দুই। যখন জবর নিবে তখন বলবো মানসুব, আর যখন জের নিবে তখন হলো মাজরুর। তাহলে আমরা একটুখানি এখানে দেখি কোন কোন ক্ষেত্রে হয়, তাই না? আমার আমরা মন পরে চাইতেছে, আমার মন চাই এগুলি পুরা খুললে আবার লাগে। আরো তো বেশি আরো তো মনে বেকার ধরো উড়িয়া কষ্ট করিয়া উড়িয়া তো অনেক চাকরি করছি সিমেন্ট গুলি, হ্যাঁ। গোড়া উড়িয়া। হ্যাঁ, ইনশাল্লাহ আমি মিউট করে দিলাম সবাইকে। আচ্ছা, এখন আসি ইনশাল্লাহ। আমি তো আসি না মনে হয়, যাই হোক, হোপফুলি আমি আসি। আচ্ছা, এখন আসি, আলহামদুলিল্লাহ। এখন আসি, তাহলে আমরা বললাম যে আমরা শিখলাম যে নাউন যখন পেশ নিবে তখন বলবো মারফু, নাউন যখন জবর নিবে তখন বলবো মানসুব, নাউন যখন জের নিবে তখন বলবো মাজরুর। এখন একটা উদাহরণ দেখি, এখানে এখানে লেখাই আছে উদাহরণ। মারফু, মানসুব, মাজরুর। মোহাম্মদ দিয়ে, মোহাম্মদ নাম আমরা একটু আগে পড়ছি, তাহলে মোহাম্মদুন, মোহাম্মদান, মোহাম্মদিন। দুন, দান, দিন। ব্রাদার আসিফ খুব সুন্দর করে একটা গান করে, এখানে আমি আনতে পারতেছি না, আপনারা শুনবেন, যে দুন, দান, দিন। তাহলে দুন হইল মারফু, দান হইল মানসুব, দিন হইল মাজরুর। এখন কি ঘটনাটা দেখি, যেমন এখানে উদাহরণটা বলছে জাহাবা, এই যে আপনারা সবাই দেখতেছেন, জা জবর, হা জবর, বা জবর, জাহাবা। জাহাবা একটা ভার্ব, কাজ। জাহাবা মানে গিয়াছে, যাওয়া। তাহলে জাহাবা মুহাম্মাদুন, মোহাম্মদ এখানে কাজ করছে, সেটা মোহাম্মদ হচ্ছে কর্তা। কর্তা বা সাবজেক্ট অলওয়েজ মারফু, হ্যাঁ। তাইলে এখানে মোহাম্মদুন হবে, কারণ কে যে গেছে, হ্যাঁ, কর্তা কাজটা করছে, সে সবসময় মারফু হয়। তাইলে জাহাবা এখানে মোহাম্মদুন দিছি, তাই না? তাহলে মোহাম্মদ হলো মারফু পজিশন। এই মারফু পজিশন দেখেই বলতেছি যে কে গিয়েছে, মোহাম্মদ গিয়েছে, তাই না? ইলা একটা হারফে জার। আমরা হারফে জার একটু আগে কি পড়ছি, যে একটা কথার মধ্যে বা সেন্টেন্সের মধ্যে তিনটা পার্টস অফ স্পিচ থাকে, অংশ থাকে। পার্টস অফ স্পিচ তিনটা থাকে, কি কি থাকে? নাউন মানে ইসম, ভার্ব মানে কাজ, আর পার্টিকেল। পার্টিকেল মানে অক্ষর, কিছু অক্ষর, তাই না? এখন পার্টিকেলের মধ্যে আবার হারফে জার, হারফ মানে অক্ষর, জার মানে যে দেয় নাউনকে। তাহলে কতগুলো অক্ষর আছে যারা নাকি নাউনকে জের দেয়, তাই না? তিনটা জিনিসের মধ্যে হারফে জার, হ্যাঁ, হলো পার্টিকেল, অথবা এবং, এন্ড আমরা বলি না, আমি আর তুমি যাব আর, তাহলে ওইটা ওয়াও, ওয়াও হলো এবং। তাহলে আমরা এইখানে কি পড়তেছি, এই যে পার্টিকেল হলো ইলা, হামজা জের, লাম, আলিফ, এই জবর, তাই না? এটা আলিফ মাকসুরা। তাহলে ইলা, ইলা মানে টু, দিকে, তাই না? তাহলে ইলার পরে, হারফে জারের পরে অলওয়েজ নাউন জের হয়। এগুলি কিন্তু অ্যাডভান্স, এটা আপনাদের মুখস্থ করতে হবে না, আমি জাস্ট বুঝাইতেছি। কেন বুঝাইতেছি? যে ইজি হওয়ার জন্য, আর কিছু না। অ্যাকচুয়ালি আমাদের মনে রাখতে হবে শুধু মারফু, এই মোহাম্মদুন, এটাই, আর কিছু না। কিন্তু ইলার পরে একটু আগে বললাম যে জের নেয়, তাইলে আমরা কি দেখতেছি, এই দেখেন ভার্ব দিয়ে শুরু হইলো সেন্টেন্সটা, তাহলে এটা ভার্বাল সেন্টেন্স, তাই না? একটু আগে বললাম না যে একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকে, নাউন থাকতে পারে, আর পার্টিকেল থাকতে পারে। এই সেন্টেন্সটার মধ্যে সব আছে। দেখেন, ভার্ব হচ্ছে জাহাবা, মোহাম্মদুন হচ্ছে নাউন, আর পার্টিকেল হচ্ছে ইলা।
আবার সু কি হচ্ছে নাউন। তাহলে এখানে তিনটা জিনিসই আছে পার্টস অফ স্পিচের, এবং তিনটা জিনিসকে আমরা সুন্দর করে সাজাইছি। আমরা যখন গলার মালা বানাই পুঁতি দিয়ে, পুঁতি যেমন একটার পর একটা, একটা লাল পুঁতি দিব, একটা নীল পুঁতি দিব, একটা সবুজ পুঁতি দিব, এরকম সুন্দর করে সাজাই। তো কথাও মানুষের এইরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাজানো শিখাই দিচ্ছেন, তাই না? তাহলে যাহাবা গিয়েছিল মোহাম্মদ, মোহাম্মদ হচ্ছে কাজটা করছে, সে মোহাম্মদ জবর নিচ্ছে, ঠিক আছে? টু মানে দিকে, বাজার সুকি, তাহলে মোহাম্মদ বাজারের দিকে গিয়েছিল। কত সুন্দর একটা ওয়ার্ড হয়ে গেল। তাহলে এখানে ওয়ার্ডটার মধ্যে আমরা যেটা শিখতেছি সেটা হলো মোহাম্মদের এখানে মারফু পজিশনে আছে, এবং মোহাম্মদকে মারফু পজিশন দেখেই বুঝতেছি যে মোহাম্মদ গেছে, তাই না? আচ্ছা, পরেরটা কি বলছে? মানসুব, এটা হচ্ছে মোহাম্মদ মারফু পজিশন। পরের সেন্টেন্সটা দেখেন, এই যে এখানে মানসুব পজিশন মোহাম্মদান, এখানে মোহাম্মদান কেন হলো, তাই না? এখানেও আবার আসি, এখানে এই 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 সেন্টেন্সটা যে দেখলাম, এই একই সেন্টেন্স দেখেন, রয়তু, এটা ভার্ব, এটার অর্থ হচ্ছে আমি দেখেছিলাম। এগুলি আর আমাদের এখন দরকার নেই, আমি দেখেছিলাম। কিন্তু আমি দেখেছিলাম, হ্যাঁ, কাকে দেখেছিলাম? সে হচ্ছে কর্ম, তার মানে সে হচ্ছে অবজেক্ট, সে সাবজেক্ট না, হ্যাঁ, সে অবজেক্ট। কাকে দেখেছিলাম? সে হচ্ছে অবজেক্ট, যে জিনিসটাকে দেখছিলাম। কাকে দেখছিলাম? আমি দেখছিলাম মোহাম্মদকে। তাহলে মোহাম্মদ এইখানে মানসুব, কারণ মোহাম্মদ এখানে কর্তা না, তাই না? আমি দেখছিলাম মোহাম্মদকে, একটা অবজেক্টকে দেখছিলাম, একটা কিছুকে, কিছুটা কে? একটা মানুষ, সে মোহাম্মদ। তাহলে আগে ছিল মারফু, কিন্তু এখন হবে সে মানসুব পজিশন। এই মানসুব পজিশন দেখে আমি বুঝবো যে আমি একে দেখছি, আর ফি সুকে একই কথা, তাই না? তাহলে এইখানে আমরা মানসুব। ঠিক আরেকটা উদাহরণ এখানে সুন্দর আছে, আমি এখানে সুন্দর উদাহরণটা দেই। দেখেন, এইতে 1 নম্বর সেন্টেন্স ডান দিকে, বা দিকে আর একটা সেন্টেন্স, আরো বা দিকে যাই, এই একেবারে বা দিকে দেখেন আর একটা সেন্টেন্স। কি সেন্টেন্স? এটা আমরা সব সময় পড়ি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আমরা সবসময় পড়ি, তাই না? আমরা কি পড়ি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাই না? তাহলে আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি, আন্না, যে, মুহাম্মাদান, হ্যাঁ, এই যে এখানে মোহাম্মদান একই অবস্থা, মানসুব। কেন? এই যে সেম, দেখেন আগে দিছিল সাবজেক্ট ছিল, এই জন্য পেশ নিচ্ছে, কিন্তু এখন সাবজেক্ট না, এখন অবজেক্ট। হ্যাঁ, কার সম্বন্ধে দিচ্ছি, তাই না? তাহলে মোহাম্মদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং তার রাসূল। তাহলে আমরা এখানে দেখছি একই মোহাম্মদ এক সময় মারফু হলো, এক সময় মানসুব হলো। তাহলে মোহাম্মদ এখানে মানসুব, জবর নিয়ে রয়েছে না। তাহলে এই গেল, এই নামের উপরে যে আমরা শেষ অক্ষরের এই হারাকা চেঞ্জ, এইটা দেখে আমরা বুঝতেছি যে নাউনটা কি কাজ করতেছে এই সেন্টেন্সে। এই সেন্টেন্সে নাউনটা কাজ করতেছে অবজেক্টিভ হিসাবে, তাই না? সাবজেক্ট হিসাবে না। প্রথম ছিল সাবজেক্ট মারফু, এখন মানসুব অবজেক্ট না। এরপরে আসছি, দেখেন মাজরুর পজিশনে মোহাম্মদিন, এই যে মোহাম্মদিন, এখানে একই নাম, কিন্তু দিন কেন হলো? এখানে আর একটা কারণ, তাই না? এইটাই দেখতে হবে আমাদের, এইটাই আমরা শিখতেছি যে হাযা কিতাবু, এই বইটি মোহাম্মদিন, মোহাম্মদের বই, তাই না? তাইলে আমরা এই যে মোহাম্মদ দিন দেখতেছি, এই দিন দেখে বুঝতেছি যে এর বই, তাই না? তাহলে আমরা এইগুলি শিখবো যে এক সময় মারফু, মানসুব, মাজরুর হয় নাউন। এইটা এই নাউনটা দেখে বুঝতে পারবো যে এই নাউনটা এই সেন্টেন্সের মধ্যে কি কাজ করতেছে, তাই না? এইটাই হচ্ছে আমাদের শিক্ষা। তাহলে আমাদের কোনো কিছু মুখস্থ করতে হবে না, শুধু মনে মনে রাখতে হবে যে পেশ থাকলে মারফু হয়, জবর থাকলে মানসুব হয়, আর জের থাকলে মাজরুর হয়, পজিশন। আর এই পজিশনটা দেখেই আমরা বুঝতে পারবো নাউনটা কি কাজ করতেছে। সে কি কর্তা হিসাবে, সাবজেক্ট হিসাবে কাজ করতেছে, না অবজেক্ট হিসাবে কাজ করতেছে, অবজেক্টকে বলা হয় কর্ম বাংলায়, আর নাকি সে নাউনের
পরে হ্যাঁ আসছে, এটাকে মুদাফ ইলাই আমরা পরে শিখবো নাউনের পরে, তাই না? এ হচ্ছে ওনার। ওনার যখন হয় কোন কিছুর ওনার, যেমন কিতাবু মোহাম্মদিন, মোহাম্মদের বই, তাহলে মোহাম্মদ হচ্ছে ওনার বইটার, তাহলে ওনার হিসেবে কাজ করতেছে। যখন ওনার হিসেবে কাজ করতেছে তখন ও জের নেবে, তাই না? এই যে জিনিসটা আমরা শিখলাম, এইটাই আমাদের আরবি, পুরো হোল আরবি এইখানে। আচ্ছা, এখন আমরা যাই নেক্সট পেজটা। নেক্সট পেজে আমরা কিন্তু একটা রিভিশন দিতেছি, আমরা যাব বইয়ে ইনশাআল্লাহ। আজকে আল্লাহ যদি দেয় বই খেবা। তারপরে এখানে আমাদের কি শিখাচ্ছে? নমিনেটিভ সেন্টেন্স। হ্যাঁ, জুমলা, এই দেখেন এখানে লেখা আছে আল জুমলাতুল ইসমিয়াতু। আল জুমলাতু এই একটা নাউন, এটা নাউন বুঝলাম কেমন করে? আল দেওয়া আছে, হ্যাঁ, মানে ডেফিনিট করা আছে, আর এই জন্য এক পেশ নিয়ে রয়েছে, তাই না? একটা নাউন সাধারণত এই যে বললাম না, সাধারণত দুই পেশ নিয়ে থাকে। যখন নাকি একটা পেশ নিয়ে থাকে তখনই আমাদের দেখতে হবে যে এটা কেন এক পেশ নিছে। এটা এক পেশ নিছে কারণ এটা ডেফিনিট হয়েছে, তাই না? আল নিছে, তাহলে এটা নাউন আল জুমলাতু, দ্য সেন্টেন্স। আর আল ইসমিয়াতু, ইসমিয়াতু হচ্ছে নাউন, তাহলে এটা নাউন সেন্টেন্স, তাই না? নাউন সেন্টেন্স মানে কি? নাউন সেন্টেন্স আরবিতে সেন্টেন্স দুই রকম হয়, একটা নাউন সেন্টেন্স, একটা ভার্ব সেন্টেন্স। এর আগে আমরা যেরকম পাইছি, এই যে এখানে যেরকম পাইছি জাহাবা মুহাম্মাদুন ইলা সুকি, জাহাবা দিয়ে শুরু হয়েছে, জাহাবা ছিল ভার্ব, তাই না? তাহলে এটা ভার্বাল সেন্টেন্স। হ্যাঁ, তারপরে পড়ছিলাম রয়তু মুহাম্মাদান ফিল সুকি, এটা ভার্ব, রয়তু ভার্ব, কাজ, কাজ দিয়ে শুরু হয়েছে, কাজ দিয়ে শুরু হইলে এটাকে ভার্বাল সেন্টেন্স বলা হয়। আচ্ছা, তারপরে শুরু হয়েছে হাজা কিতাবুন, হাজা হচ্ছে একটা প্রোনাউন, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, এগুলি সব নাউনের আন্ডারে, তাহলে এটা নাউন দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা নাউন সেন্টেন্স, তাই না? তাহলে সেন্টেন্স দুই রকম, একটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স, একটা নাউন সেন্টেন্স। ভার্ব দিয়ে শুরু হইলে ভার্বাল সেন্টেন্স, নাউন দিয়ে শুরু হইলে নাউন সেন্টেন্স। তাহলে এখন এখানে কি দেখালো? নাউন সেন্টেন্সটা কি? নমিনাল, নাউন মানে নমিনাল, নাউন সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স। আল জুমলাতু আল ইসমিয়াতু, ইসমিয়া নাউন, জুমলা হচ্ছে সেন্টেন্স, ঠিক আছে? এই গেল। এখন বলছে কি, আমি এই ইংলিশটা পড়ে যাই। হোয়াট ইজ সেন্টেন্স? বাক্য কি? বাক্য কাকে বলে? আমরা বাংলা যদি বলি না, আমরা জানি যে বাক্য হচ্ছে কি, আমি যে কথাগুলো বলতেছি, কতগুলো ওয়ার্ড একখানে করার পরে যদি একটা মিনিংফুল, হ্যাঁ, অর্থ বুঝায়, তাইলে সেটাই তো বাক্য, না? মিনিংফুল অর্থ না বুঝলে তো এটা বাক্য হলো না, তাহলে তো এটা পাগলের মতো প্রলাপ বাঁধা হলো, না? উ আ উ আ, তাই না? বাক্য হলো না। আমরা কি দেখি, বাচ্চারা কি করে? বাচ্চা যখন ছোট্ট বাচ্চা থাকে তখন প্রথম কিন্তু বাক্য বানাইতে পারে না, একটা একটা করে অক্ষর শিখে, তারপরে মা মা পড়ে, বলে না, কতবার প্রনাউন্স করে, তারপরে গিয়ে মা, হ্যাঁ, আম্মার পরে যে পানি, পানির ধরলাম যে পা পা পা, কোনো অক্ষর না, তাই না? তারপরে আসলো কি, পানি, একটা অক্ষর বললো, তারপরে আস্তে আস্তে পানি খাবো, তখন একটা বাক্য হয়ে গেল, তাই না? ঠিক এইরকম যে কতগুলো ওয়ার্ড দিয়ে নাউন, প্রোনাউন এগুলি শুরু হয় না, তারপরে কতগুলো ওই নাউন, ভার্ব, পার্টিকেল সব মিলাইয়া যখন একটা মিনিংফুল হয়, তখন হয় এটা সেন্টেন্স, তাই না? বাক্য হয়। তাহলে এখানে আমি পড়ি ইংলিশে কি লিখছে, হোয়াট ইজ সেন্টেন্স? Sentence is a group of words which make complete sense. তাহলে কতগুলো গ্রুপ অফ শব্দ যেটা সেন্স, অর্থ প্রকাশ করে, অর্থ যেটা প্রকাশ করে না তা তো বাক্য হইতে পারে না, তাই না? অর্থ প্রকাশ করে, হ্যাঁ, সেইটাই হচ্ছে বাক্য। যেমন এখানে কি দিচ্ছে, মোহাম্মদ ইজ এ স্টুডেন্ট, মোহাম্মদ একজন ছাত্র, তাহলে এটা একটা মিনিং বুঝাচ্ছে। হামিদ ইজ সিক, হামিদ অসুস্থ, তাহলে এটা একটা বাক্য, তাই না? আচ্ছা, এরপরে আমি পড়ি কি বলছে, দ্য কোর ইনগ্রেডিয়েন্ট অফ এনি সেন্টেন্স আর এ সাবজেক্ট এন্ড প্রেডিকেট। এখন বলছে যে কোর, আচ্ছা, নাউন সেন্টেন্সের বেলায় আমরা কি দেখি, এই যে কোর ইনগ্রেডিয়েন্ট, মূল মূল উপাদান, একটা সেন্টেন্সের মূল উপাদান থাকবে সাবজেক্ট এন্ড প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে কর্তা, আর
প্রেডিকেট, আমি প্রেডিকেটের বাংলাটা জানি না আসলে। হ্যাঁ, আমার লেখা উচিত ছিল, দেখা উচিত ছিল, আই ডোন্ট নো। তবে আমরা বাংলার থেকে ইংরেজি আর আরবি পড়বো। কেন বললাম, আমাদের বাংলা থেকে কোনো পাবো না, গ্রামার আরবি। কারণ আরবি প্রথমে, এই যে আরবিটা একটুখানি আমি একটু বলে নিই, আরবির দেশের লোকেরাও কিন্তু ট্রান্সলেট করে নাই কোনো ভাষায়, তারা পারমিটই করে নাই। কোরআন কিন্তু আরবির লোকেরা ট্রান্সলেশন করতে দেয়নি এর আগে, অনেক আগে। রিসেন্টলি 10-20 বছর আগে বা 30 বছর হবে, তখন সেমিনার হয়েছে, তখন কিন্তু এরা পারমিট করছে। কিন্তু তাইলে আমরা কেমন করে পাইলাম এই বাংলা কোরআন, এই আরবি, এই উর্দু কোরআন? কারণ আমাদের যে রিলিজিয়াস পিপল, ইনারা আরবি দেশে গেছেন এবং গিয়ে কিছুদিন থাইকা আরবি শিখছে, শিখে তারা তখন দেশে এসে এই ট্রান্সলেট করছে উর্দুতে, এবং উর্দু থেকে কিন্তু তারপর বাংলায় আসছে। হ্যাঁ, আমাদের দেশে উর্দু, প্রথমে উর্দু, আর ইংরেজি যারা করছে তারা, হ্যাঁ, ইংরেজি পিপুলরা যখন নাকি আরব দেশে গেছে, তারা ইংরেজি থেকে আরবি শিখে ইংরেজিতে এবং ইংরেজি থেকেই কিন্তু গ্রামার বানাইছে তারা। এইগুলি করে ইংরেজি লোকেরাই করছে, এগুলি আরবি লোকেরা করে নাই কিন্তু। ইংরেজি লোকেরাই ইংরেজি করে, ইংরেজিতে এই আরবি গুলোকে গ্রামার বানাইয়া তারপরে সবাই শিখাইছে, নিজেও শিখছে, তারপরে পরে গিয়ে এই ইংরেজি থেকেই আমরা আবার শিখতেছি। সেই জন্য ইংরেজিটাই আমাদের জানতে হবে, এবং ডাইরেক্ট আমরা আস্তে আস্তে তখন এইতে আরবিতে যাব। হ্যাঁ, কিন্তু বাংলায় নাই। কিন্তু বাংলাটা হচ্ছে প্রথমেই কোরআন ট্রান্সলেট হয়েছে উর্দু থেকে। এই জন্য আমরা দেখি যে উর্দুওয়ালারাই, যারাই আমাদের দেশে বাংলা মরবি করতো, ওই যে পড়াইতো সব উর্দু। ইভেন এখনো আমি শুনছি যে থাইল্যান্ড, ওইসব জায়গায় ওরা আগে উর্দু শিখে, কারণ ওরা তো মুসলিম কান্ট্রি না। ওরা যে যাদেরকে রাখে টিচার, ওরা উর্দু এখানে। আমাদের আমেরিকাতেও আগে যে বাফেলোতে যে স্কুল ছিল, হ্যাঁ, মেয়েদের স্কুল, আগে উর্দু শিখাইতো, তারপরে আরবি, কারণ উর্দু বই পড়াইতো। তো আমাদের এগুলি এখন দরকার নেই, আমাদের মেইন হচ্ছে ইংরেজি আর আরবি। হ্যাঁ, শুধু বাংলাটা আমরা জানি না এবং আমাদের দরকারও নাই। হ্যাঁ, আচ্ছা, তারপরেও আমি বলতেছি আর কি, তো আপনারা আস্তে আস্তে পড়তে পড়তে শিখে যাবেন। তাহলে আমরা কি কি দেখলাম, আমি এইখানে হোয়াট ইজ সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে কতগুলো গ্রুপ অফ ওয়ার্ড, কতগুলো শব্দ, যেটা নাকি একসাথে করার পরে একটা মিনিংফুল ভাব প্রকাশ করে, সেটাকে বলা হয় বাক্য, তাই না? আর বাক্য দুই ধরনের, একটা হচ্ছে জুমলা ইসমিয়া মানে নাউন সেন্টেন্স, আর একটা হচ্ছে জুমলা ফিলিয়া, ফিল মানে ভার্ব, তাই না, ফিলিয়া। এখন জুমলা ইসমিয়ার মধ্যে কি থাকবে? এই যে সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট মানে কর্তা, হ্যাঁ, ইংলিশে বলে সাবজেক্ট, আর আমরা আরবিতে পড়বো এই যে একটু পরে। আচ্ছা, আর প্রেডিকেট হচ্ছে খবর। হ্যাঁ, সাবজেক্ট তাহলে মুক্তাদা, আর খবর। আচ্ছা, আমরা আসি এখানে, দেখি এই ইংলিশে এখানে কি লিখছে। দ্য সাবজেক্ট নেম এ পারসন। হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে নেমস এ পারসন, এ প্লেস অর এ থিং উই আর টকিং অ্যাবাউট। আচ্ছা, তা সাবজেক্টে বলছে কি, সাবজেক্ট হচ্ছে নাউন, যেহেতু এটা নাউন সেন্টেন্স, তাহলে নাউন দিয়ে শুরু হয়েছে, তাহলে নাউন দিয়ে শুরু হইলে নাউনটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে একটা নাউন। না, এই নামটা কি হইতে পারে? এটা একটা লোকের নাম হইতে পারে, পার্সন মানে লোক, প্লেস হতে পারে, জায়গার নাম হতে পারে, অথবা একটা জিনিস হইতে পারে, থিং, এ থিং, জিনিস হইতে পারে। হ্যাঁ, এর সম্বন্ধে আমরা বলতেছি, তাহলে এই হচ্ছে সাবজেক্ট। আর দ্য প্রেডিকেট মেক এ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য সাবজেক্ট। আর প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে যেই ঘটনাটা, স্টেটমেন্ট ওর ব্যাপারে, এই সাবজেক্টের ব্যাপারে যা আমরা বলতেছি তা হলো খবর। In other words, the predicate is the part of the sentence which express what is said about the subject. যেটা বললাম যে সাবজেক্টের সম্বন্ধে যা বলবো তা হচ্ছে প্রেডিকেট, তা হচ্ছে খবর। তার মানে এইখানে, হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে যে নাউনটার সম্বন্ধে বলবো, আর প্রেডিকেট হচ্ছে যা বলবো ওই নাউনের সম্বন্ধে, তাই না? আচ্ছা, ইন দ্য অ্যাবাভ টু সেন্টেন্স, উপরে দুইটা সেন্টেন্স ছিল, কি সেন্টেন্স ছিল? মোহাম্মদ
and হামিদ। হ্যাঁ, এই উপরে সেন্টেন্সটা ছিল মোহাম্মদ ইজ এ স্টুডেন্ট, মোহাম্মদ একজন স্টুডেন্ট, তাহলে এইখানে মোহাম্মদ এবং হামিদ অসুস্থ, তাহলে হামিদ আর মোহাম্মদ এই দুইটা হচ্ছে সাবজেক্ট। এন্ড এই মোহাম্মদের বেলায় বলছিলাম মোহাম্মদ একজন ছাত্র, তাই না, ইজ এ স্টুডেন্ট, তাহলে মোহাম্মদ ইজ এ স্টুডেন্ট, ইজ এ প্রেডিকেট, খবর, তাই না। এন্ড ইজ সিক, হামিদ ইজ সিক, এ হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, এই গেল। এরপরে আমি যাই, আমার মনে হয় এটার থেকে আর কিছু আমি পড়বো না, আমি বাংলার বই থেকে দেখি। হ্যাঁ, আচ্ছা, এইখানে পরের পেজে হচ্ছে দেখেন এখানে কি বলছে, এই এই জিনিসটা আপনারা লেখা শুরু করবেন। কেন বললাম, এটা আমাদের প্র্যাকটিসের পাতা। হ্যাঁ, এই যে এখানে কি দিয়েছে দেখেন, প্র্যাকটিসের পাতা আমাদের পুট দ্য ফলোইং নাউন ইনটু দেয়ার রেসপেক্টিভ কেস। হ্যাঁ, first as indefinite, then as definite noun. আচ্ছা, তারপর then change them into feminine noun and do likewise. তারপর হচ্ছে do as shown in the example. আচ্ছা, এইখানে দেখেন পাতাটার মধ্যে কি বলছে, ডান দিক থেকে আসি, আমরা জানি আরবি শুরু হয় ডান দিক থেকে না লেখা, আর আমাদের বাংলা আর ইংলিশ শুরু হয় বাম দিক থেকে। তাহলে ডান দিক থেকে আসি, এই যে দেখেন কি লিখছে, প্রথমে আসি পরের লাইনটা দেখেন, মাস্কুলিন, মাস্কুলিন মানে পুরুষ, পুরুষ, আর ফ্যামিলিন মানে স্ত্রী। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে আরবির মধ্যে সব নাউন পুরুষ নাম মহিলা নাম দুই রকম, বাংলার মধ্যে এরকম আমরা জানি না, তাই না, এরকম নাই, মানে আমাদের নর্মাল ভাষায় মানে আমাদের লাগে না, কিন্তু আরবিতে তাদের পুরুষ নাম মহিলা নাম দুইটাই লাগে। যেমন এখানে কি দিছে, এই যে মুসলিমুন, একজন মুসলমান ছেলে, তাই না, আর মহিলার বেলায় দেখেন মুসলিমাতুন, একজন মহিলা মুসলমান নারী, তাই না। তাহলে মুসলিমুন, হ্যাঁ, মিম পেশ, সিনের উপরে সুকুন, লামের নিচে জের, আর মিমের উপরে দুই পেশ, মুসলিমুন, হ্যাঁ, মারফু অবস্থায় আছে, একজন মহিলা পুরুষ মুসলমান, তাই না। এটাকে যখন নাকি আমরা মহিলা বানাবো তখন কি করতে হবে, তখন কিছুই না, জাস্ট এই লাস্টের অক্ষরে যে আমরা দেখলাম মুন দেওয়া আছে, এই এই লাস্টের অক্ষরে মুনের মিমের উপরে একটা জবর দিয়ে একটা তা মারবুদা লাগাই দিতে হবে, তাহলে তা মারবুদা থাকা মানে সে মহিলার নাম। হ্যাঁ, তাহলে দেখেন এই যে পাশে দেখেন এই যে মহিলা নাম ফ্যামিলিন, হ্যাঁ, মুসলিমাতুন, মুসলিমুন, ওইটাকেই মুসলিমা, এই যে মিমের উপরে যখনই তা মারবুদা দিবে তখন তা মারবুদার সামনে যে অক্ষরটা থাকে সেটাকে জবর দিয়ে দিবে, তাহলে তখন জবর দিয়ে দিলে কি হলো, মুসলিমাতুন হয়ে গেল। তাহলে যখন তা মারবুদা লাগবে সেটা হচ্ছে মহিলা নাম, তাই না। তাহলে এই হচ্ছে ব্যাসকম শুধু। তাহলে এখন আমরা যেটা শিখলাম যে মারফু, মানসুব, মাজরুর, এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য, আর কিছু না। মুসলিমুন, একজন মহিলা, একজন পুরুষ মুসলমান, এটাকে যখন এটা হচ্ছে মারফু, যখন মানসুব বানাবো আমরা এগুলো লিখবো, লেখার প্র্যাকটিস, তখন মুসলিমান দিব, তাহলে মিমের উপরে দুই জবর দিব, মুসলিমান, তখন মানসুব হয়ে গেল, তাহলে প্র্যাকটিস করবো। একজন মুসলমান ছেলে, একই জিনিস রইলো কিন্তু শুধু জবর পাইলো, তাই না। তাহলে আমরা এই প্র্যাকটিস করবো যে এটা মানসুব, মুসলিমান। তবে এখন কি হলো, এই মান যখন লিখবো, দুই জবর যখন দিব, তখন কিন্তু একটা লেখার রুল, এটা আর কিছু না। হ্যাঁ, এটা কোন কিছু চেঞ্জ করে না, এটা লেখার রুল হচ্ছে যখন দুই জবর পাবে তখন এটার উপরে এই মিমের সাথে একটা জবর দিতে হবে, যে কোনো অক্ষর, হ্যাঁ, এক্সেপ্ট তা মারবুদা, হ্যাঁ, তা মারবুদা, আর কিছু কিছু ক্ষেত্রে হামজাটার বেলায় আমরা এটা পাবো, বাংলা নোটের মধ্যে আসছে লেখা, ওইটার মধ্যে পাবো আমরা বাংলা গেলে। তাহলে আমরা কি দেখতেছি, এটা হচ্ছে লেখারই, আর কিছু না। তাহলে এই প্র্যাকটিসটা আমাদের করতে হবে। মুসলিমান হচ্ছে মানসুব পজিশন, এখন মুসলিমিন মাজরুর পজিশন, একই জিনিস, দুই জিনিস, এই গেল। আর তারপর আমরা লেখার প্র্যাকটিস করবো কি, এটাকে মহিলা বানাবো, মুসলিমাতুন মারফু পজিশন, মুসলিমাতান মানসুব পজিশন, মুসলিমাতিন মাজরুর পজিশন, ঠিক আছে। এই দেখেন টান দিলে পরে
কোনো আলিফ আসে নাই, তাই না? তাহলে তা মারবুদা দিলে আর আলিফ লাগে না জবরে। কিন্তু 2 জবর পড়লে তখন একটা আলিফ লেখার এই পদ্ধতি। তাহলে এই আমরা প্র্যাকটিস করবো, আর আমাদের দরকার নেই প্র্যাকটিস করার। তারপরে এগুলি থাক, আমরা এখন চলে যাব আমাদের বইয়ে ইনশাআল্লাহ। আমি এটা চেঞ্জ করে দেই, আমরা বইটা খুলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমাদের বই, এই আমাদের শুরু হইলো মদিনা বুক, টেক্সট বুক। যাই টেক্সট বুকের চেহারাটা দেখে নিই আগে। এত হেজি লাগতেছে কেন আমি জানি না। আচ্ছা, এই যে এখনো আসেনি, এই যে চেহারাটা দেখি, সরি, এই যে মদিনা অ্যারাবিক রিডার, এটাই আমাদের টেক্সট বুক। এই চেহারাটা কিন্তু বিভিন্ন কালারের হতে পারে, বিভিন্ন মলাটটা, কিন্তু ভিতরের জিনিস সব এক, কারণ অনেক পাবলিশার এটাকে পাবলিশ করছে, তো যার জন্য এটা বিভিন্ন চেহারা হতে পারে। তাহলে নামটা থাকবে মদিনা অ্যারাবিক রিডার বুক 1। এই আমরা প্রথম খুললাম বইটা, আল্লাহ দিলে ইনশাআল্লাহ। এই যে ডক্টর ভি আব্দুর রহিম উনি লিখছেন। আপনারা যখন পড়বেন তখন এই যে ভিতরে ইন্ট্রোডাকশন এগুলি সব পড়ে নেবেন। তারপরে আমরা যাই প্রথম লেসন। আমাদের এই যে মদিনা অ্যারাবিক রিডার বুক 1। আচ্ছা, 8 part course for the learning of Arabic as taught at the Islamic University Medina। তার মানে এটার 8টা পার্ট, এবং এটাই হচ্ছে ইউনিভার্সিটি অফ মদিনাতে পড়ায়, তাই না? এটাই এখানে দেখছে। এরপরে যাই আমরা এই যে লেসন গুলোর সূচিপত্র। তারপরে হচ্ছে এই যে লেসন 1 আদ-দারসুল আউয়ালু। আদ-দারসু মানে পাঠ, আউয়ালু মানে প্রথম, প্রথম পাঠ, ফার্স্ট লেসন। আচ্ছা, এটাই শুরু। কিন্তু আমরা আমাদের পদ্ধতিটা কি হবে? আমাদের পদ্ধতিটা হচ্ছে প্রথমেই আমরা এই পাতা পড়বো না, এটা হচ্ছে আরবির লেসন শুরু, কিন্তু লেসনের শেষের দিকে, বইয়ের শেষের দিকে আমাদের সারমর্ম আছে, ওইটা হচ্ছে ইংরেজিতে, ওইটা আগে পড়ে নিব। আমরা বাইর করি শেষের, এই যে শেষের পাতাটায়। এটা হচ্ছে কি এই বইগুলোতে, কিন্তু অন্যান্য বই যেটা নাকি অরিজিনাল আর যেটা মদিনা বুক বলা হয়, যেটা মদিনা ইউনিভার্সিটিতে পড়াইতো, সেটা হচ্ছে 3টা বই। 3টা বই, সেইটাকেই এখানে 8 খণ্ড করছে, এটা বাচ্চাদের জন্য। ওইটার মধ্যে কোনো হারাকা নাই। যাই হোক, কিন্তু এরপরে এখন অনেক হারাকা আলো বই বেরিয়েছে, তো ওইগুলোতে আবার অন্য পদ্ধতি। তবে পয়েন্ট টু রিমেম্বার, আমরা এখানে পয়েন্ট টু রিমেম্বার বলি, আর ওইগুলোতে বলা হয় কি, KEY, কি মানে এই একই জিনিস, এই ইংলিশে সারমর্মটা। তাহলে এক্সকিউজ মি, আমরা ইংলিশে সারমর্মটা আগে দেখলে আমরা আরবিটা বুঝতে পারবো, কারণ আমরা তো আরবি জানি না, তাই না? তো এখন আর এটা পড়া, তারপর আমরা প্রথম লেসনের প্রথম পাতা থেকে শুরু, সবগুলো চ্যাপ্টারই আমরা এইভাবে পড়বো। তাহলে পয়েন্ট টু রিমেম্বারে যখন আসছি, তখন আমরা দেখি এখানে কি কি বলছে, আমরা এটা দেখে যাই। ইন দিস লেসন উই লার্ন দ্য ফলোইং লেটার। একটা হচ্ছে কি বললো, হোয়াট ইজ দিস, তাই না? বাদিকে লেখা মা হাজা। তাহলে মা মানে কি, হাজা দিস, এই যে হোয়াট ইজ দিস। তাহলে দিস হচ্ছে, আমি ইশারা দিয়ে দেখাচ্ছি আঙ্গুল দিয়ে, এইটা কি, তাই না? তাহলে মা হচ্ছে কি, আর হাজা মানে দিস, এইটা। তাহলে এইটা কি, এই গেল, এইটা আমাদের শিখবো এখানে। তারপরে পরের লাইনটা হচ্ছে দিস ইজ এ বুক, ইহা একটি বই। বাংলায়, আরবিতে কি, হাজা কিতাবুন। তাহলে ইহা, হাজা মানে ইহা, আপনারা বইয়ের পাশে লিখে রাখবেন, হাজা হচ্ছে ইহা, ইহা বা এইটা, তার মানে এটা ইসমু ইশারা। ইসমু মানে নাউন, ইশারা মানে এই পয়েন্ট করা, তাই না? তাহলে এটা ইসমু ইশারা, ইশারা করার নাউন, যে
এইটা ওইটা ইশারা করার নাউন, তাই না? আচ্ছা, আর কিতাবুন হচ্ছে বই, তাহলে ইহা একটি বই, দিস ইজ এ বুক, তাহলে আমরা পেয়ে গেলাম এখানে। এরপরে ইজ দিস এ হাউস, তাহলে প্রথমে ছিল ইজ দিস এ হাউস, ইজ হচ্ছে প্রশ্ন করা, কিন্তু দেখেন এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিচ্ছে, তাই না? তাইলে এখন এইটা কিভাবে হবে, এই দেখেন আ, এইখানে হামজা জবর আ, আপনারা জবর দিয়ে দিন, কারণ অনেক সময় কিন্তু এই জবর জের দেয় না, হ্যাঁ, তো আমরা দিয়ে দিব আমাদেরকে। আর এই যখনই প্রশ্ন পাবো তখনই আমি দেখি, লিখতে চেষ্টা করি। এই যে আচ্ছা, এখানে আমরা দেখতেছি যে ইজ দিস এ হাউস, ইহা কি একটি হাউস, এটা কি হলো আবার, আচ্ছা এটা ভারী মুশকিলে পড়ে গেলাম, দেখি, হ্যাঁ, আচ্ছা, আমার এটা দরকার নেই, কলমের দরকার নেই। আচ্ছা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে একটা দাগ দিছি কেন, কারণ যখন প্রশ্ন, এই যে প্রশ্ন করার জন্য, ইজ দিস এ হাউস, ইহা কি একটি বাড়ি, এই যে আমরা কি করি, ইহা কি, ইহা একটি বাড়ি, একটা সেন্টেন্স, তাই না, বাক্য। এখন এটাকে যদি আমরা প্রশ্ন বানাতে চাই আমাদের বাংলায়, হ্যাঁ, ইহা কি একটি বাড়ি, তাই না, কি লাগাইছি, এবং আমাদের বলার স্টাইলটাই একটু প্রশ্নের মতো না। আর ওদের কি লাগায়, ওরা লাগায় হামজা জবর আ, এই হামজা জবর আ যখন বাক্যের আগে বসবে তখন এটা প্রশ্ন হয়ে যাবে। যদি এইটা না থাকতো তাহলে হাজা বাইতুন, ইহা একটি বাড়ি, ইহা একটি বাড়ির জায়গায় যদি বলি এটা কি একটি বাড়ি, তখন এটা হামজা জবর আ দিয়ে দেয়, তাহলে এটা প্রশ্ন হয়ে গেল যে আ হাজা বাইতুন, ইহা কি একটি বাড়ি, তাই না, এটা এখানেই দেখাচ্ছে, তাই তাহলে একটা হামজা জবর আ দিয়ে বাক্যটাকে প্রশ্ন করার বাক্য বানাই দিল। এই আমরা শিখলাম। এরপরে কি শিখতেছি, এই যে ইজ দিস এ হাউস, এটাতে পড়লাম ইয়াস, হ্যাঁ, হ্যাঁ, দিস ইজ এ হাউস, ইহা একটি বাড়ি, তাইলে আরবিতে কি হচ্ছে, নাম, নাম মানে হ্যাঁ, ইয়াস, হ্যাঁ, হাজা বাইতুন, একটা সেন্টেন্স, ইহা একটি বাড়ি, তাহলে হাজা আগের মতো ইহা, হ্যাঁ, আর বাইতুন একটি ঘর, তাই না? আচ্ছা, এখন আসি নো, নো মানে না, তাই না, না, দিস ইজ এ মস্ক, না, এটা একটা মসজিদ, তাইলে এখন নাটা কিভাবে আরবিতে বলা হয়, এই যে লাম আলিফ জবর লা, হ্যাঁ, একটা লিফ টান দিতে হয় না, লা, না, হ্যাঁ, আমরা না, আমরা বলবো না বা নয়, হ্যাঁ, তাহলে না, হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ, হাজা মানে ইহা, আর মসজিদ মানে মসজিদ, তাই না, তাহলে ইহা একটি মসজিদ। তাহলে আমরা এখানে আর একটা জিনিস শিখলাম যে নাম বলা হয় লা, আমরা পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি না, লা মানে না, হ্যাঁ, তাহলে এই না, এই গেল। হু ইজ দিস, হ্যাঁ ঠিক আছে, হু ইজ দিস, কে, দিস মানে ইহা, আবার ইনিও হয়, তাই না, আমরা ইংলিশে, তাহলে এখানে হু ইজ দিস, কে, ইনি, আচ্ছা, মান হাজা, কে, ইনি, এখন এখানে আরেকটা কথা আছে, মান হাজা, মা আর মান, আগে ছিল মা হাজা, হোয়াট ইজ দিস, হ্যাঁ, এখন হচ্ছে মান হাজা, আমরা পাবো এখানে, মান মানে মান,
কিছু কেটে গেলাম তো না। আচ্ছা, হুম, সরি, একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম রুম্পা, আমি ক্লাসে। আচ্ছা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তাইলে এখন এখানে আসি, যে এখানে কি বলেছে, হু ইজ দিস? হ্যাঁ, কে ইনি? এখানে হু বলার অর্থ দিচ্ছে, আগে ছিল হোয়াট। হ্যাঁ, কি ইহা, ই, তাই না? এখন সে কে ইনি, কে বললাম, তাই না? তার মানে কে যখনই বলবো তখন আমরা বাংলায় বুঝে যাচ্ছি যে এটা তো মানুষ, তাই না? এটা তো মেটেরিয়াল না, বই, চেয়ার, খাতা এগুলি না, তাই না? তাহলে ঠিক আরবিতেও এরকম, যে মা, মান। হ্যাঁ, মা হয় কাকে বলা হয়? মা বলা হয় যাদের আক্কেল নাই। আরবিতে সমস্ত নাউনকে, আমরা এটা লিখিত পাবো, ইয়ের মধ্যে লেখা আছে, যে আপনারা হ্যাঁ, যে আমি দেখাই দিব না, আমরা হ্যান্ড আউটে পাবো। হ্যাঁ, ইংলিশ হ্যান্ড আউটেও আছে, বাংলা হ্যান্ড আউটেও আছে, যে মা কাদের বেলায় ইউজ হয় আর মান কাদের বেলায় ইউজ হয়, জিনিসটা একই। মা হাজা, ইহা কি, আর মান, ইনি কে। হ্যাঁ, তাহলে মা হচ্ছে যত, আরবিতে যত নাউন আছে সব নাউন হচ্ছে, হ্যাঁ, দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা আক্কেল, আক্কেল মানে বুদ্ধি আছে যার, আমরা বলি না আক্কেল, তার আক্কেল আছে মানে বুদ্ধি আছে। হ্যাঁ, আরবি ওয়ার্ড। তাহলে আক্কেল, আর একটা নন আক্কেল। হ্যাঁ, এটাও আমরা ইংলিশে পাবো। তাহলে দুই রকম নাউন। যাদের আক্কেল আছে তারা হচ্ছে কারা কারা? মানুষ, ফেরেশতা আর জিন। এই তিন ধরনের কে বলা হয়, এদের আক্কেল আছে, ব্রেন আছে, এরা বুঝে। হ্যাঁ, আর বাকি সব হচ্ছে নন আক্কেল। হ্যাঁ, এরা হচ্ছে বুঝে না। এর মধ্যে কি পড়তেছে, যেমন যত পশু পাখি, চেয়ার টেবিল সব। তাইলে এই এই এদের বেলায় মা বসে, কি ইহা, এরকম। আর যখন মান বসবে তখন আমরা বুঝে নিব যে এটা, হ্যাঁ, ওই নন আকেল না, এটা আকেল বস্তু। আকেল বস্তু কি? মানুষ, জিন আর ফেরেশতা। তো এই জন্য এখানে বললাম হু ইজ দিস। হ্যাঁ, কে ইনি, কিন্তু এখানে হ্যাঁ, আর একই জিনিস কিন্তু মা হলো তাহলে নন আকেলের বেলায় ইউজ করলাম, আর মান হলো আকেলের বেলায় ইউজ করলাম। হ্যাঁ, এই। আচ্ছা, এরপরে দেখি আমি নোটের মধ্যে আর কি লিখছে। হা, হা জবর, জা আলিফ জবর, উচ্চারণটা কি হবে? হাজা, হাজা, তাই না? এরকম। কিন্তু এখানে অ্যাকচুয়ালি হার উপরে একটা খাড়া জবর হবে। আমরা আমাদের দেশে খাড়া জবর ইউজ করে, আর আরবিরা খাড়া জবর ইউজ করে না। আরবিরা কি ইউজ করে? আলিফ, হা আলিফ জবর, যেমন এখানে লিখছে। আমি পড়ি, হাজা, হ্যাঁ, ইজ প্রোনাউন্স হাজা। হা, হা আলিফ জবর, হাজা, এরকম প্রোনাউন্সিয়েশন হবে। লেখছি কিন্তু আলিফ ছাড়া, তাই না? বাট ইট ইজ রিটেন উইদাউট দ্য ফার্স্ট আলিফ। এটা হচ্ছে ওদের, ওরা এটা এই জন্য আমরা এটাকে মেনশন করে দিয়েছি, যে এখানে আমরা টান দিতেছি কিন্তু কেন আমরা আলিফটা লিখি নেই। এটা হচ্ছে একটা ওদের করা হয়ে গেছে, সেই জন্য ওরা মানে আমাদেরকে মেনশন করে দিল যে হাজা বলতে হবে। হ্যাঁ, কিন্তু লেখার মধ্যে আমরা আলিফ দেখতেছি না, কিন্তু এটা আলিফ থাকবে। কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন আমরা এর আগে বলছিলাম যে বিসমিল্লাহ, ইসম, ইসমের আগের হামজাতুল ওয়াসল, সেই 3 নম্বর খলিফা যখন নাকি, হ্যাঁ 3 নম্বর খলিফা যখন কোরআন শরীফ কম্পাইল করছিলেন তখনই বি ইসমি লেখেন নাই, বিস বিস লিখে দিয়েছেন এবং আলিফটাকে ফালাই দিয়েছেন, তাই না? ওই রকম। তাহলে এখন কি হলো? হাজা, বাট ইট ইজ রিটেন উইদাউট দ্য ফার্স্ট আলিফ। তাহলে উচ্চারণ হবে হাজা। এরপরে 2 নম্বরে কি বলছে? অ্যারাবিক হ্যাজ নো ওয়ার্ড করসপন্ডিং টু অ্যান ইংলিশ ইজ, দ্যাট ইজ অ্যারাবিক হ্যাজ নো কাপুলা। এই ইজ, আর, এগুলিকে বলা হয় কপুলা ভার্ব, আমরা জানি, তাই না? দে আর ডুইং দিস, আর, তাই না? হোয়াট ইজ দিস, এই যে এগুলিকে বলে কপুলা ভার্ব। তাহলে এখানে ইংলিশে বলছে যে এগুলি আমাদের ইউজ হয়, কিন্তু আরবিতে এগুলি ইউজ হয় না, তাই না? এটি বলছে। আচ্ছা, যাই হোক, 3 নম্বরে কি বলছে? যে there is no word in Arabic corresponding to a in English as in this,
is a book. The n sound at the end of the Arabic noun, যেমন কিতাবুন, masjidun is the Arabic indefinite article corresponding to the English a or an. This n sound is called tanween. তাহলে তানউইনটা কি এটা বলছে। এখানে কি বললো যে আমরা পড়ছি যে কি দিস ইজ এ বুক, তাই না? দিস ইজ এ বুক কোথায় জানি পড়লাম, এই যে হাযা কিতাবুন, দিস ইজ এ বুক, তাই না? আমার এটা এই যে দিস ইজ এ বুক, তাহলে দিস হচ্ছে হাযা আর এ বুক, তাই না? ইজ এখানে বললো যে কপুলা ভার্ব, এটা আমাদের আরবিতে লাগে না, তাই না? কিন্তু এ বুক একটি বই, একটি বই হচ্ছে ইনডেফিনিট। আমরা এর আগে পড়ছি নাউন দুই ভাবে থাকে, তাই না? ইনডেফিনিট অবস্থায়ও থাকে আর ডেফিনিট অবস্থায় থাকে। ইনডেফিনিট অবস্থায় বুঝবো কেমন করে, দুই পেশ নিয়ে থাকে, তাই না? আর যখন নাকি আল যোগ হয় তখন ডেফিনিট হয়ে যায়। তাহলে এখানে এটাই বলছে যে এ বুক হচ্ছে ইনডেফিনিট, তাই না? হ্যাঁ, কিন্তু আরবিতে ইনডেফিনিট এ বলে না, আরবিতে বলা হয় দুই পেশ থাকলেই ইনডেফিনিট হয়ে যায়। তানউইন, একটা তানউইন থাকলেই এটা ইনডেফিনিট নাউন এ বুক হয়ে যায়, এটি বললো, তাই না? এই যে তানউইন। আচ্ছা, এরপরে আসি আমরা ইনশাআল্লাহ 4 নম্বর কি বলছে, দ্য পার্টিকেল হামজা। এই যে হামজা, এটা কিন্তু হামজাতুল কাতা। কেন বললাম হামজাতুল কাতা? দেখেন একটা আলিফের সাইন, এটা হচ্ছে চেয়ার, তাই না? আলিফ, একটা আলিফের সাইন দেওয়া, এটা চিহ্ন, এটা একটা চিহ্ন, আলিফের চিহ্ন, আর এর উপরে এই যে আইনের মাথাটা বসানো, এই যে, হ্যাঁ, এইটা হচ্ছে হামজাতুল কাতা। হামজাতুল কাতা কোন সময় একা লেখা হয়, অথবা কোন সময় আলিফের উপরে বসাইয়া চেয়ার আলিফ দেওয়া হয়, কোন সময় ওয়াও চেয়ার দেওয়া হয়, কোন সময় ইয়া চেয়ার দেওয়া হয়, না? এগুলো আমরা পরে শিখবো। তাহলে এই যে পার্টিকেল হামজা জবর আ, আমরা এখানে বলছিলাম যে আ হাযা বাইতুন, এই যে আ placed at the beginning of a statement turn it into a question. তাহলে কোন একটা স্টেটমেন্ট মানে একটা কিরকম বাক্য, ডিসক্রিপটিভ বাক্য, হ্যাঁ, ডিসক্রিপটিভ বাক্য, বর্ণনা করা, বর্ণনার বাক্য যখন বর্ণনা করতেছে, এই বর্ণনার বাক্যের সামনে যখন নাকি হামজাতুল কাতা জবর দেওয়া হয়, আ দেওয়া হয়, তখন এটা অটোমেটিক্যালি তার মানে এটা প্রশ্ন করা হয়ে গেল, প্রশ্ন, তাই না? এটি এখানে বলছে। যেমন এখানে দেখি লেখি কি বলছে, দিস ইজ এ হাউস, তাই না? হাযা বাইতুন, ইহা একটি বাড়ি। ইহা একটি বাড়ি হচ্ছে একটা স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে একটা ডিসক্রিপটিভ, বর্ণনাকারী বাক্য, জাস্ট বর্ণনা করতেছি, ইহা একটি বাড়ি, তাই না? এখন এটাকে যখন প্রশ্ন বানাবো তখন কি হবে, এর সামনে আমরা হামজাতুল কাতা জবর দিয়ে দিব, তার মানে আ দিয়ে দেবো, আ হাযা বাইতুন, ইহা কি একটি বাড়ি, তাই না? এই হলো ব্যাসকম। তাহলে আমরা শিখে গেলাম, এই প্রথম লেসনে আমরা এই পড়বো। তাহলে আমরা কি পড়বো লেসনে? আমরা দেখলাম মা মানে কি, হাযা মানে ইহা, কিতাবুন মানে বই, বাইতুন মানে ঘর, নাম মানে হা ইয়াস, লাম মানে নয়, মান মানে কে। আমরা আরো যাই পরের পেজে, এটা 11 নম্বর পাতা। 12 নম্বর পাতায় দেখি ভোকাবুলারি, কি কি আমাদের শব্দগুলো এখানে পাবো এই লেসনে। হ্যাঁ, দেখেন এইগুলি আমরা পাবো, সুতরাং এগুলি একটু পড়ে নিব। যেমন কি বলছে, ডান দিক থেকে আসি, বয় বালক, একটি বালক, কারণ দুই পেশ নিয়ে আছে, ওয়ালাদুন, ওয়াও জবর লাম জবর দাল পেশ দুই, দুন, তাই না? ওয়ালাদুন, ওয়ালাদুন মানে একটি বালক। স্টুডেন্ট মানে তলিবুন। আমরা এগুলি পড়ে নিব, তাইলে আমাদের পড়তে সুবিধা হবে, তাই না? কারণ আমরা তো আরবি জানিই না। এরপরে রাজুলুন, রাজুলুন হচ্ছে একজন মানুষ, ম্যান, আপনি লিখে একজন পুরুষ, পুরুষ। তারপরে তাজিরুন, আপনারা যখন বাংলার বাংলার নোটটা দেখবেন ওইখানে সব লেখা আছে। আমি আপনাদের বাংলার নোটটাও ওই যে ইয়েতে গিয়ে বাইর করে দেবো নে,
এই বইয়ের সাথে আপনার বাংলার নোটটা খুলে ফেলবেন। বাংলার নোটের মধ্যে সব ভোকাবুলারি আছে, এই বাংলায় দেওয়া আছে। ওয়ালাদুন অর্থে একটা বালক, তলিবুন একজন ছাত্র, রাজুলুন একজন মানুষ, তাজিরুন মার্চেন্ট একজন বিজনেসম্যান, হ্যাঁ। তারপরে কালবুন ডগ, কিত্তুন, তারপরে হিমারুন, হিমারুন হচ্ছে ডাঙ্কি মানে গাধা। তাহলে আমাদের এটা পড়তে হবে এবং এটা আমরা বাংলা বইটার থেকে এগুলি পড়ে নেব, ঠিক আছে? আচ্ছা, আমি দেখি এখন বাংলাটা আনতে পারি কিনা। এটা আসলে দেখি আমি বাংলাতে বাইর করি। হ্যাঁ, বাংলা কোথায়? এই যে এটা, এই যে এগুলি কিন্তু আমরা পড়ে ফেলছি, তাই না? আচ্ছা, এইটা না বোধ হয়। আচ্ছা, তারপরেও দেখি এর মধ্যে আছে কিনা। এই যে এখানে আছে মিফতাহুন পাথরটি বইটি, এই যে এইখানে বাংলা। এই যে এখানে দেখেন হাজা মানে এটা, এটা আপনার এখানে লিখছে ইহা, দুইটাই হয়। এইটা আমরা ঈদের বলছে এইটা বা এটা, আর ইহা এবং জালিকা ওইটা, তাই না? ইসমু ইশারা, একটু আগে বললাম ইসমু ইশারা, ইশারাবাচক সর্বনাম, হ্যাঁ, প্রোনাউন। সর্বনাম মানে প্রোনাউন। আচ্ছা, তারপর এখানে আছে হাজা বাইতুন, ইহা একটি বাড়ি, হাজা মিফতাহুন, হাজা সিহরুন, হ্যাঁ, ইহা একটি জাদু, হাজা ইয়াউমুন। এইখানে অনেক বেশি দেওয়া আছে বাংলার মধ্যে, তো আপনাদের এতগুলি এত বেশি লাগবে না। এই জন্য হ্যাঁ, সবচেয়ে ভালো হয় ইংলিশের বইটা পড়বো, তারপরে আমরা বাংলার এইগুলো দেখবো। বোথ অ্যাকচুয়ালি বাংলা না পড়লে তবে ইংলিশও পারবো না, তো বাংলার এটাও পড়বো, তারপরে এখানে অনেকগুলো বেশি আছে, একটা রিডিং দিয়ে নিব, দিয়ে নিয়ে তারপরে ইংলিশে যাব, কারণ ইংলিশে অনেক কম কয়েকটা। এই যে এখানে যেমন এখানে কি বলছে, ইহা জাদু, একটি জাদু, সিহরুন। সিহরুন কিন্তু আমাদের এখন শিখাবে না, এটা অনেক পরে শিখাবে, তাই না? আচ্ছা, হাজা ইয়াউমুন এটা প্রথম লেসনেও শিখাবে না, হ্যাঁ। হাজা জাবালুন পাহাড়, এগুলো এত তাড়াতাড়ি শিখাবে না। তো সেই জন্য আপনারা এখান থেকে জাস্ট একটা রিডিং দিয়ে দিবেন, সব পড়তে হবে না। তারপরে আপনারা ইংলিশটা পড়বেন, ইংলিশটায় অল্প কয়েকটা ওয়ার্ড দিয়ে বারবার বারবার শিখাইছে, এবং তারপরে আরেকটু ওয়ার্ড করে বাড়াইছে। এই বাংলার এখানে পড়লে পরে মাথাটা গরম হয়ে যায়, এত তো একসাথে মনে রাখা যায় না, তাই না? কিন্তু এগুলো সুবিধা আমাদের যেন এখানে বাংলা আছে সেই জন্য আমাদের সুবিধা। অথবা আপনারা এখান থেকে বাংলাটা ওই ইংলিশের পাশে লিখে রাখবেন, লিখে রাখলে তাহলে আপনাদের এইগুলো আর মনে রাখার দরকার নাই। যখন আসবে তখন আবার এটার মধ্যে থেকে কিছু নিয়ে আবার বাংলার মধ্যে লিখে রাখবেন, ইংলিশের মধ্যে লিখে রাখবেন, তাহলে সুবিধা হবে, তাই না? আচ্ছা, এখানে আর কি আছে? এগুলি সব কিন্তু এক্সট্রা, অনেক অনেক বেশি, এগুলি পড়লে মাথা গরম হয়ে যায়, সেই জন্য আমি বাংলাটা আসলে খুলি নেই। হ্যাঁ, শুধু এই একটু একটু দেখে আপনারা এগুলি পাশে লিখে রাখবেন ইংলিশের মধ্যে, যেমন জালিকা, হ্যাঁ, হাজা এটার ব্যবহার, হ্যাঁ, হাজা মানে ইহা এটা, আর জালিকা মানে ওইটা, হ্যাঁ, উহা এরকম, হ্যাঁ। আর এটা ইশারাবাচক সর্বনাম মানে ইসমু ইশারাতি, হ্যাঁ, ইসমু নাও, ইশারাতি হচ্ছে ইশারা দেওয়ার, তাই না? এই গেল। আর বাইতুল লাগবে, মিফতাহুন লাগবে, তারপরে আর কি লাগবে দেখি, মিফতাহুন আহ আহ না, এই এতগুলো টু মাচ, এগুলি কিছুই লাগবে না। তো আমি আবার এখন চলে যাই আমাদের তাইলে বইয়ের মধ্যে। আমাদের বইটা ছিল এটা, এই যে বইটা দেখেন, এখান থেকে ওই যে বইয়ের মধ্যে যা আছে এখানে আপনারা দেখে লিখে নেবেন, অথবা ওই যে এই যে ওয়ালাদুন, এই বইয়ের মধ্যে যা থাকে এইটাই বইয়ের মধ্যে লেসন থাকবে, হ্যাঁ, ভিতরে এগুলি পাবেন। আচ্ছা, ওয়ালাদুন মানে একটি বালক, তলিবুন মানে একটি স্টুডেন্ট ছাত্র, রাজুলুন মানে একজন লোক, তাজিরুন মানে একজন বিজনেসম্যান মার্চেন্ট, কালবুন মানে একটি ডগ একটি কুকুর, কিত্তুন মানে একটি বিড়াল ক্যাট, হিমারুন মানে একটি ডাঙ্কি মানে গাধা, হিসানুন মানে একটি ঘোড়া, জামালুন মানে একটি ক্যামেল মানে উট,
দিকুন মানে রোস্টার, মোরগ, হ্যাঁ মোরগ, একটি মোরগ। মাদ্রাসুন না, মুদাররিসুন, মুদাররিসুন মিম পেশ, দালের উপরে জবর, রর উপরে সাদ্দা দিয়ে জের, সিনের উপরে দুই পেশ, মুদাররিসুন। মুদাররিসুন মানে শিক্ষক, টিচার। মিন্দিলুন, হ্যাঁ মানে রুমাল, হ্যান্ডকারচিফ, কারচিফ লিখছে। মিম জের, নুন সুকুন, দাল জের, ইয়া সুকুন, লাম দুই পেশ, মিন্দিলুন মানে রুমাল, আমাদের রুমাল বলি না, হ্যান্ডকারচিফ। আচ্ছা বা দিকে আসি, ভোকাবুলারি। হ্যাঁ, হাউস, বাইতুন, বা জবর, ইয়া সুকুন, তার উপরে দুই পেশ, বাইতুন। বাইতুন এ হাউস, একটি বাড়ি। মসজিদুন এ মস্ক, একটা মসজিদ। বাবুন, বা আলিফ জবর বা, বা দুই পেশ, বুন, বাবুন একটি দরজা, ডোর। কিতাবুন একটি বই, হ্যাঁ। কালামুন কলম, একটি কলম, পেন। মিফতাহুন মানে চাবি, হ্যাঁ মিম জের, ফা উপর সুকুন, তা আলিফ জবর, হার উপর দুই পেশ, মিফতাহুন মানে একটি চাবি, তাই না। মাকতাবুন মানে, মাকতাবুন মিম জবর, কাফের উপরে সুকুন, তার উপরে জবর, বার উপরে দুই পেশ, মাকতাবুন। মাকতাবুন মানে একটি টেবিল, পড়ার টেবিল, লেখার টেবিল, তাই না। আচ্ছা, সারিরুন, সারিরুন সিন জবর, রর নিচে জের, ইয়ার উপরে সুকুন, রার উপরে দুই পেশ, সারিরুন বেড, বিছানা, বিছানা একটি বিছানা। বিছানার মধ্যে আমরা শুয়ে পড়ি না, শরীরটা হেলাল দিই না, মনে রাখার জন্য আমি বলতেছি। তাহলে শরীর হেলায় দেয় যার উপরে, তাকে বলে সারিরুন, বিছানা, তাই না। আচ্ছা, কুরসিয়ুন, হ্যাঁ চেয়ার, একটি চেয়ার, হ্যাঁ। আচ্ছা তারপরে নাজমুন, নাজমুন অর্থ একটি তারা, আকাশের তারা। কামিসুন আমরা কামিজ বলি, তাই না, শার্ট, হ্যাঁ এই যে শার্ট আপনাদের পরি, হ্যাঁ এটাকে বলা হয় কামিসুন। তারপরে তবিবুন, হ্যাঁ তবিবুন হচ্ছে ডক্টর, তাই না? এই কয়টা বাংলা আমাদের পড়লে এই যে আমাদের লেসনে পাবো, হ্যাঁ আর কিছু না। তারপরে যাই, আচ্ছা এখন এই শেষ আমাদের, হ্যাঁ সারাংশ। এখন আমরা প্রথম পাতা শুরু যাব, পিছনে ব্যাক করি। এই যে, হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির। এই যে দেখেন লেসন 1। আমরা এর আগে আমরা পয়েন্ট টু রিমেম্বার, কি কি পয়েন্ট গুলো মনে রাখতে হবে সেই জন্য পয়েন্ট টু রিমেম্বার দিল। এখন আসি আমরা লেসন আদ-দারসুল আউয়ালু, প্রথম লেসন। লেসন 1 হাজা, আমরা হাজা দেখলাম ওখানে কি, সুতরাং এখানে আমরা লিখে ফেলবো। হাজা হচ্ছে আপনারা লিখে ফেলবেন ইসমু ইশারা, মানে ইশারার নাউন, হ্যাঁ ইশারার নাউন, ইসমু ইশারা। আচ্ছা তারপরে হচ্ছে কি, আর ইসমু ইশারাটা কি, এটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউন লিখে রাখবেন, প্রোনাউন। আচ্ছা আরেকটা কি হচ্ছে কি, এই এইটাও লিখে রাখেন, অল প্রোনাউন ইজ ডেফিনিট, সব প্রোনাউন, নামের পরিবর্তে যেই প্রোনাউন আমরা বলি না, নামের পরিবর্তে যাহা বসে তাকে বলা হয় প্রোনাউন, তাই না। দেখি আমি এখানে লিখছি প্রোনাউনের সংজ্ঞাটা কি লিখছিলাম, আমি দেখি। বাংলাটাকে, প্রোনাউনটাকে বাংলায় বলা হয় বিশেষণ, না এই বিষয়ে অ্যাডজেক্টিভ, সর্বনাম, সর্বনাম। তাহলে সর্বনাম, তাই না বাংলায়, তাহলে প্রোনাউন হচ্ছে সর্বনাম, নামের পরিবর্তে যা বসে তাকে বলা হয় সর্বনাম, তাই না। সর্বনাম কেন বলা হয় আমরা জানি, তাই না। সর্বনাম যেমন আমি, তুমি, এটাও সর্বনাম, এটাকে বলে পার্সোনাল সর্বনাম, হ্যাঁ ব্যক্তি, যে আমি, তুমি, যে এগুলো, তোমরা। আচ্ছা আরো সর্বনাম আছে, এই প্রোনাউন আছে, যেমন হাজা, ইহা, উহা, তাই না, আরো আছে, আমরা পড়বো পরে। তাহলে ইহা এটা একটা প্রোনাউন, এটা হচ্ছে সর্বনাম, তাহলে এটা একটা সর্বনাম মানে নাউনের আন্ডারে, তাই না। তাইলে আমরা হাজার ডেফিনিশন এখানে লিখবো কি, ইহা একটি প্রোনাউন। আর সব প্রোনাউন ডেফিনিট, এখানে আল দেওয়া লাগবে না, এটা আল ছাড়াই সব প্রোনাউন। কারণ প্রোনাউন কি, হাজা আমি ইশারা করে দেখাচ্ছি এইটা, তাহলে নির্দিষ্ট, তাহলে এটা সব নির্দিষ্ট, সব ডেফিনিট, অল প্রোনাউন আর ডেফিনিট। আর এটা মাবনি, মাবনি মানে কি, এটার হারাকা চেঞ্জ দেখবো না, এই যে
হা জবর, জারের উপরে একটা জবর দিয়ে একটা আলিফ দিছে, তাহলে আমরা কি দেখব, যার পরে কিন্তু একটা আলিফ আছে, হাজা, এই আলিফের উপরে কিন্তু কোনো হারাকা নাই, তার মানে এটা সুকুন, তাই না? তাইলে এটা, এই সুকুনটা সবসময় সুকুনই থাকবে, এখানে জবর আসবে না, জের আসবে না, পেশ আসবে না, কিছু আসবে না। হ্যাঁ, তাহলে এই অবস্থায় এটার চেহারাটা সবসময় এরকম থাকবে। যখন সবসময় এরকমই থাকে, এটা চেঞ্জ হয় না, পরিবর্তন, তাইলে এগুলিকে আমরা মাবনি বলি। আমরা এর আগে ক্লাসে আমি লিখাই দিছিলাম মাবনিউন, তাই না, মাবনিউন। তাহলে নাউন আবার 3 রকম আমরা পাই। কিরকম পাই, যে কিছু নাউন আছে চেহারা চেঞ্জ করে না, হ্যাঁ, আর কিছু নাউন আছে চেহারা চেঞ্জ হয়। যেমন এই যে উপরে আমি আসি, আর দারসু, সিনের উপরে পেশ, মারফু, তাহলে এই চেহারাটা চেঞ্জ আছে, কোন সময় দারসা হবে, কোন সময় দারসি হবে। তাহলে এই যে এই চেঞ্জ, এইটাকে বলে মুরাব। গত ক্লাসে আমরা লেখাই দিয়েছিলাম আর আইন র বা থেকে, হ্যাঁ, মুরাব। মুরাব মানে যেই নাউন গুলো চেঞ্জ হয় এবং দেখায় চেঞ্জ গুলো, তাই না? আচ্ছা, চেঞ্জ হয় সেটাকে বলে মুরাব, আর যেগুলো চেঞ্জ হয়ই না, হ্যাঁ, এটা এইরকমই থাকবে, সেগুলো বলে মাবনি। হ্যাঁ, তাহলে মাবনি আমাদের এই এইটা জানলাম। এইগুলো দেখে আমরা বুঝতে পারি না যে এরা কি কাজ করতেছে, এইটাকে আমরা বুঝে নিতে হবে সেন্টেন্স দেখে। আর যেটা মুরাব, ওটা পেশ জবর জের দেখে বুঝে নিব যে এরা এই কাজ করতেছে। আমরা যেমন গত ক্লাসে বলছিলাম যে ব্রাদার আসিফ একটা গল্প বলছেন, যে এই যে মুরাব, এর হারাকা চেঞ্জ দেখে আমরা বুঝি, একটু আগেও আমরা ব্যাখ্যা করলাম যে কে সাবজেক্ট, কে অবজেক্ট, হ্যাঁ, এগুলি দেখে আমরা সেন্টেন্স বুঝতে পারি, তাই না? তো ব্রাদার আসিফ একটা গল্প বলছে, যে গল্পটা গত ক্লাসে বলছিলাম, যে একটা লোক যেমন, হ্যাঁ, কোনো একটা নার্স বা ডাক্তার হাসপাতালে গেছে, তার ল্যাব কোট পরছে, মানে ড্রেস পরছে, আমরা বুঝতে পারি হাসপাতালে গিয়ে যে এই ডাক্তার, এই নার্স, তাই না? আর বাসায় আসছে সে, বাসায় গিয়ে দেখি যে সে স্লিপিং স্যুট পরে আছে, তার মানে বুঝতেছি ঘুমাবে। আবার বিয়ে বাড়িতে গেছে, ভালো কাপড় পরা, বুঝতেছি যে সে কোন একটা পার্টিতে আসছে, না, 3টা ড্রেস পরা। তাহলে এটা হচ্ছে মুরাব, এই ড্রেস দেখে বুঝতেছি সে কি কাজ করতেছে। আর যার কোনো কাজ কাপড়ই নাই, হ্যাঁ, শুধু একটা কাপড়ে, সে একটা কাপড় পরে সব জায়গায় যাচ্ছে, হ্যাঁ, তো সে হচ্ছে মাবনি, কারণ সে এই একই চেহারা নিয়ে সব জায়গায় যাচ্ছে, তাকে সেন্টেন্স দেখে বুঝতে হবে, তাই না? এটা হচ্ছে ব্রাদার আসিফ এই গল্পটা বলছে, আমি আপনাদের জানালাম। তাহলে হাজা হচ্ছে, লিখে রাখেন, হাজা হচ্ছে ইসমু ইশারা মাবনি। হ্যাঁ, মাবনি মানে চেঞ্জ করে না, এটা ডেফিনিট। আর এটা ইসমু ইশারা আবার 2 রকম হইতে পারে, একটু আগে আমরা পড়লাম কি, এইটা আর ওইটা। তাহলে ওইটা মানে কি দূরের, আর এইটা মানে কি কাছের, তাহলে এটা ইসমু ইশারা কাছের, কাছের, ইহা, এইটা, তাই না, এটা কাছের ইসমু ইশারা, তাহলে এটা কাছের প্রোনাউন। আর এটা ডেফিনিট, এটা মাবনি। এই কয়টা পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আসি ইনশাআল্লাহ এই জায়গায়। এখানে কি দিছে দেখেন, হাজা বাইতুন। তাহলে এখন আসি আমরা, হাজা মানে ইহা শিখে ফেলছি, বাইতুন মানে ঘর, একটি ঘর। তাহলে আপনারা এখানে পাশে লিখে রাখবেন ইহা একটি ঘর। তারপরে হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ, তাই না? আচ্ছা, এরপরে হাজা বাবুন, ইহা একটি দরজা। তাহলে সবখানে আমরা শুধু এখন এগুলি পড়বো, আর কিছুই পড়বো না। বাবুন, ইহা একটি দরজা, তাই না? তারপরে হাজা কিতাবুন, ইহা একটি বই। হাজা কালামুন, ইহা একটি কলম, তাই না? আচ্ছা, হাজা মিফতাহুন, ইহা একটি চাবি। তারপরে আসি, হাজা মাকতাবুন, ইহা একটি টেবিল, তাই না? আচ্ছা, এরপরে আসি, হাজা সারিরুন, ইহা একটি বিছানা। হাজা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। এরপরে আসি পরের পেজে, দেখেন, সরি 3 নম্বর পেজ গেল, 4 নম্বর পেজে আসি। 4 নম্বর পেজে কি বলছে, মা হাজা
মা মানে একটু আগে আমরা শিখে আসলাম মা মানে কি, তাই না? প্রশ্ন করার জন্য কি, আর হাজা মানে ইহা। তাহলে দেখেন প্রশ্ন করার মা সামনে আসছে, হাজা পিছনে আসছে, তাহলে প্রশ্ন হয়ে গেল, তাই না? তাহলে এটা প্রশ্নবোধক চিহ্ন। এখন আসি ইনশাআল্লাহ, মা হাজা কি ইহা, তাই না? বাংলায় লিখে তুলবেন হাজা বাইতুন। এই যে হাজা বাইতুন আমরা শিখে আসলাম এইমাত্র, ইহা একটি ঘর। আচ্ছা, তো এখন এটাকে আবার প্রশ্ন করতেছে, আহাজা, এই যে আর সামনে একটা দাগ দিয়ে দিবেন, তাহলে আমাদের ইজি হবে। মানে প্রশ্ন করার জন্য, আহাজা বাইতুন প্রশ্নবোধক চিহ্ন, তাই না? ইহা কি একটি ঘর? এখন উত্তর হলো কি নাম, মানে হ্যাঁ, ইয়াস, হাজা বাইতুন, ইহা একটি ঘর, তাই না? এখন আসি নিচেরটায়, শার্ট, শার্ট দিয়ে দেখাচ্ছি। মা হাজা কি ইহা, তাই না? আমাদের অ্যাকসেন্টও তাই, মা মানে কি, হাজা মানে ইহা, কি ইহা প্রশ্নবোধক চিহ্ন। উত্তর হবে কি হাজা কামিসুন, ইহা একটি শার্ট। হ্যাঁ, হাজা ইহা কামিসুন একটি শার্ট। এরপরে আসি চেয়ার, এই যে এখানে কি আছে হামজার জবর তাহলে এটাও প্রশ্ন, দেখেন পিছনে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে এইখানে একটা এরকম দাগ দিয়ে দিবেন। দাগ দিয়ে দিলে আমরা বুঝবো যে এটা প্রশ্ন করার জন্য। হাজা সারিরুন, কারণ যখনই আমরা প্রশ্ন করব তখন কি আমাদের প্রশ্ন করার অ্যাকসেন্ট, এই যে বলার পদ্ধতিতেও তো চেঞ্জ হয়ে যায়, ইহা কি একটি চেয়ার, তাই না? আর আমরা যদি প্রশ্ন না করি তাহলে ইহা একটি চেয়ার। আর যদি প্রশ্ন ইহা কি একটি চেয়ার, নর্মালি তো আমরা বলি না, না আমরা প্রশ্ন করে যখন বলি তখন একটা প্রশ্নের একটা অ্যাকসেন্ট দেই মুখের, তাহলে আহাজা শারীরুন, ইহা কি একটি বেড, শারীরুন মানে বেড, আমি মনে রাখার জন্য সবসময় এরকম করছি যে শরীর মানে শরীরটা এলায় দিই, তাই না, বেডের মধ্যে। তাহলে আহাজা শারীরুন, ইহা কি একটি বেড, ইহা কি একটি বিছানা, প্রশ্ন। সে এখন উত্তরে কি বলবে, লা, না, হাজা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। এখন এখানে একটা কথা, হ্যাঁ, এই যে দিলাম হামজা জবর আটা কি, হাজাটা তো দেখলাম নাউন, যে প্রোনাউন, প্রোনাউন নাউন সবই তো নাউন একই, সারিরুনও একটা নাউন, তাহলে এই আটা কি, আটা হচ্ছে পার্টিকেল। আমরা যে পার্টস অফ স্পিচ পড়ছি তিনটা, নাউন, ভার্ব আর পার্টিকেল, তাই না, হার্ফ, তাহলে এটা একটা হার্ফ হুম, আচ্ছা, লা এটাও একটা হার্ফ, ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন করার হার্ফ, হামজার জবর আর লা হচ্ছে উত্তর দেওয়ার হার্ফ, না সূচক, না সূচক উত্তর দেওয়ার হার্ফ, তাই না? আর দুইটা আছে, আমাদের টাইম হয়ে গেছে, আমি আমার মনে হয় এটা শেষই করে দিই। হ্যাঁ, পরেরটা আসি কলম। হ্যাঁ, হাজা মিফতাহুন, হাজা ইহা, মিফতাহুন হচ্ছে চাবি, আর সামনে দিছে, তাহলে ইহা কি একটি চাবি, প্রশ্ন। লা, না, আবার হার, কমা দিয়ে দিছে, না বলে কমা, তাই না? হাজা কালামুন, ইহা একটি কলম। আবার আসি আরেকটা, মা হাজা কি ইহা, মা প্রশ্ন করার জন্য, হাজা ইহা প্রশ্নবোধক চিহ্ন, তাই না? হাজা নাজমুন, ইহা একটি তারা, তাই না? তাহলে এই হলো আমাদের আজকের লেসন, 4 নম্বর পাতা শেষ, তাই না? ইনশাআল্লাহ আপনারা এগুলো পড়বেন, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আগে থেকে পড়ে আসবেন যতটুকু পারেন। হ্যাঁ, তাহলে আমাদের এইটুকুই থাকুক, আমি বন্ধ করে দেই, এটা শেয়ারটা বন্ধ, না, রেকর্ডিংটা বন্ধ করি, হয়ে গেল। এই বইটা আমরা বাংলাদেশের কোথায় পাবো? আমি বলতেছি আপা, ইনশাআল্লাহ বাংলাদেশে প্রথমে তো হচ্ছে কি এখান থেকে কিন্তু আপনারা প্রিন্ট করে নিতে পারেন। আচ্ছা, আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ মনে পড়ছে, আমি যাই এটা দেখাই আপনাদেরকে, এক্সকিউজ মি, অফ করবো না, অফ না করে এটা কি হচ্ছে লিভ সাইড ক্যান্সেল, দেখি, আচ্ছা এটা দাঁড়ান
আমি আমি দেখাচ্ছি জান কি জানি যা দাঁড়ান দেখাই। আসমা ভাবি কি আছেন নাকি? এই দাঁড়ান আমি দেখাচ্ছি, আমি যাচ্ছি। সোনালী জান্নাত, রাইট, জাজাকিল্লাহ খাইরান। আপনারা ওয়েবসাইটে যাবেন, হ্যাঁ, গিয়ে আপনার সোনালী জান্নাত, এই যে সোনালী জান্নাত লিখবেন, হ্যাঁ, গুগল সার্চে সোনালী জান্নাত ডাউনলোড করবেন। আচ্ছা, সোনালী তাতে পেয়ে জান্নাতে যাবেন। জি সব বই আছে, বই, লেকচার, এভরিথিং। আমি গত ক্লাসে এটা দেখাইছিলাম, সোনালী জান্নাত। ওকে, সোনালী জান্নাত। আর বাজারে আপনারা খোঁজ করবেন, বা আমি জানি না, নিশ্চয়ই হয়তো পাওয়া যেতে পারে, কারণ এখন তো বাংলাদেশে সবই পাওয়া যায়, হ্যাঁ, বাজারে পাইতে পারেন। তবে সোনালী জান্নাতে সব আছে, এই বই, হ্যান্ড আউট, লেকচার, এভরিথিং, ইনশাআল্লাহ। তাহলে আমি পজ রেকর্ড, স্টপ